প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, স্মার্ট ব্যাংকিং কিংবা আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ সেটি কতটুকু বেড়েছে, আমাদের সামাজিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের যে প্রসঙ্গগুলোর পরিসংখ্যান আমরা প্রতিনিয়ত শুনছি, তার চিত্র শহরে কিংবা বড় রাজধানী কিংবা বড় শহরগুলোতে আমরা যে বাস্তবতা দেখি, একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা কি অবস্থা দেখছি, প্রান্তিক পর্যায়ে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কতটুকু সম্পৃক্ত হতে পারছে, যদি সেই জায়গাতে বেশ পিছিয়ে পড়ার গল্পগুলোই শহরের থেকে গ্রামে অনেক বেশি। পেছনের কারণগুলো কি, সামাজিক প্রতিবন্ধকতাগুলো কি ধরনের আছে এবং কি মাত্রায় সেগুলো নারীদের এই স্মার্ট ব্যাংকিং প্রক্রিয়া বলি অথবা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার যে গতি সেটি নানাভাবে কমিয়ে রাখছে, সেই প্রসঙ্গগুলো আজকে আলোচনা নিয়ে আসতে চাই। পাশাপাশি স্মার্ট ব্যাংকিংয়ের প্রক্রিয়া সহ ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্তকরণের মধ্য দিয়ে একটি মজবুত এবং সক্রিয় একই সাথে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা বিনির্মাণের প্রশ্নে কি করা যেতে পারে রাষ্ট্রীয় পর্যায় থেকে, সেই প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম স্মার্ট ব্যাংকিং ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আফিয়া ইনফিনিটির সম্মানিত প্রতিষ্ঠাতা মায়েশা তাবাসসুম বেগ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মায়েশা, শুরুতেই আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে আমাদের স্মার্ট ব্যাংকিং প্রক্রিয়া বলুন অথবা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ যে মাত্রায় কিংবা যেভাবে হওয়া উচিত ছিল বৈশ্বিকভাবে তুলনা করলে সেই মাত্রায় আমরা দেখছি না। আবার আমরা যে একেবারে পিছিয়ে আছি সেটিও বলার সুযোগ নেই। আমাদের এই যে এগিয়ে যাওয়ার প্রসঙ্গগুলো কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড স্মার্ট ব্যাংকিং যেভাবে পরিচালিত হচ্ছে, এই পরিচালনার প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ কতটা দেখছেন? আমি দেখছি বহুত আশা আছে এবং আমাদের লোকাল যে ব্যাংকসরা আছে এরা খুবই ভালো করছে এবং শারিয়ার জিনিসগুলো নিয়ে আসছে, নারীদের জন্য একটি আলাদা প্রসঙ্গ রাখছে, তাদেরকে ইনক্লুড করছে, তারা ভালো চাকরি পাচ্ছে। তো ইনক্লুশন অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা যখন নাম্বারসে দেখছি, সংখ্যায় দেখছি, সেই সংখ্যার যে গ্যাপটা একটা পুরুষ এবং মহিলাদের মধ্যে, সেই গ্যাপটা আসলে আমরা লাস্ট 2017 থেকে আজ পর্যন্ত 10 বছরের মধ্যে আসলে কতটুকু কমাতে পেরেছি। আই থিঙ্ক নট মাচ, আমরা হয়তো বা 20% কমাতে পেরেছি। এবং আমি দেখতে চাই যে 20% না, আমরা এটা 60% কমিয়ে ফেলি। এবং যেই আস্থাটা মহিলারা রাখতে চায়, ব্যাংকের উপর রাখতে চায় এবং বাংলাদেশ ব্যাংকের উপর বা কর্মকর্তাদের উপর, যেটা একটা কমপ্লায়েন্ট হবে, তাদের একটা পারিবারিক একটা চিন্তা থাকে, তাদের বাচ্চাদের জন্য সঞ্চয় করা এবং বাড়িঘর চালানো, এটা আসলে ফাইন্যান্সটা ওনাদের হাতেই, নারীদের হাতেই থাকে। তো ওনাদের কেন আমরা যোগ দিই না, সেটাই আমাদের প্রশ্ন। এই ব্যবস্থাগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, আপনি এর ইনসাইটগুলো বলছিলেন, উইমেন ফ্রেন্ডলি কিনা সেই প্রশ্ন নারীদের পক্ষ থেকে আছে। এবং আমাদের এখানে সামাজিক যে ব্যবস্থা কিংবা পারিবারিক পরিমণ্ডলে যে অনুসৃত বা অনুশীলিত যে ব্যবস্থা, সব কিছুকে মেনেই অথবা এর মধ্যে একটা সমন্বয় করেই এই কর্মকাণ্ডে নারীদেরকে সম্পৃক্ত হতে হয়। সেই ক্ষেত্রে স্মার্ট ব্যাংকিং অথবা ব্যাংকিং ব্যবস্থা, আরও যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আছে, এইটা পরিচালনার পদ্ধতি কতটা নারী বান্ধব? আই হোপ যে নারী বান্ধব আরও একটু বেড়ে ওঠে। সেটা যদি হয় তাহলে আস্থাটা নারীদেরও বেড়ে যাবে, যেটা আসলে সম্ভব, এবং আমরাও এটার একটা অংশগ্রহণ আমরা এটাতে চাই। যেখান থেকে আসলে আফিয়ার থট প্রসেসটা আসে আমার মাথায়, যে আসলে কেন একটা মহিলা ভিত্তিক করে, আমরা সবসময় দেখি যে আমরা সবাইকে ইনক্লুসিভ করি, বাট আমাদের যখন দেখি তখন নারীদের একটা আলাদা ইন্টেলিজেন্স আসলে দরকার পড়ে, তাদের নিডসটাও আলাদা, তাদের যেভাবে করা হচ্ছে সেই জিনিসগুলোও আলাদা। তো আমরা তাদের কথা কেন শুনছি না প্রথমে? Before we find the solution, why aren't we listening to their problem? তাদের আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়?
পুরুষের তরফ থেকে হচ্ছে, ব্যাংকের তরফ থেকে হচ্ছে, নিজস্ব কিছু ল্যাক অফ কনফিডেন্স আছে, বা নিজস্ব সে শিখতে চাচ্ছে না বা শিখতে পারছে না, তাকে দেওয়া হচ্ছে না, তাকে সেই চান্সটা দেওয়া হচ্ছে না, সেগুলো চিন্তা করতে হবে এবং এমন একটা সলিউশন দিতে হবে যেটাতে তারা কমফোর্টেবল এবং একটা নারীর সাথে কথা বলে ওনার ইসলামিক ওয়েতেও সে চলতে পারছে, ওনার ফ্যামিলিতেও কোনো সমস্যা হচ্ছে না, উনি অর্থনৈতিকটা নিজে সংগ্রহ করতে পারছে, গ্রো করতে পারছে, তার বাচ্চাদের জন্য, তার পরিবারের জন্য জিনিসটা গ্রো করতে পারছে এবং সে সেফ ফিল করছে যে এটা আসলে আল্লাহর পথে একটা সাদাকা আছে, একটা বারাকা আছে, সে তার জাকাত পূরণ করতে পারছে। এই জিনিসগুলো যদি আমরা সব কিছু একটা মিশ্রণে তাকে দিতে পারি, সেই নারী আমার মনে হয় যে এগিয়ে থাকবে, এগিয়ে যাবে, সেই নারী এগিয়ে থাকবে। আমরা এই আলোচনার সূত্র ধরে এই প্রশ্নটি রেখে যাই আপনার কাছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে এই যে নারীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি, অর্থনৈতিক কর্মকাণ্ড বলি, আমরা যেভাবেই বলি, নারীর যে অর্থনৈতিক ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের প্রশ্নে তাকে সম্পৃক্ত করার জন্য যে ধরনের বুস্টিং করা, তাকে তৈরি করা, তাকে তার সামনে একটা প্রেরণার গল্প উপস্থাপন করা, প্রভাবিত করার জন্য, সেক্ষেত্রে সামাজিকভাবে যে আলাপটা হওয়া দরকার, সেটা পরিবারে বা সমাজে, সেই আলাপটুকু কতটুকু লক্ষ্য করছেন যদি চারপাশে চোখ রাখেন? আমাদের সামাজিক অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নের যে প্রসঙ্গগুলোর পরিসংখ্যান আমরা প্রতিনিয়ত শুনছি, তার চিত্র শহরে কিংবা বড় রাজধানী কিংবা বড় শহরগুলোতে আমরা যে বাস্তবতা দেখি, একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা কি অবস্থা দেখছি, প্রান্তিক পর্যায়ে নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে কতটুকু সম্পৃক্ত হতে পারছে, যদি সেই জায়গাতে বেশ পিছিয়ে পড়ার গল্পগুলোই শহরের থেকে গ্রামে অনেক বেশি। এর পেছনের কারণগুলো কি, সামাজিক প্রতিবন্ধকতাগুলো কি ধরনের আছে এবং কি মাত্রায় সেগুলো নারীদের এই স্মার্ট ব্যাংকিং প্রক্রিয়া বলি অথবা অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার যে গতি, সেটি নানাভাবে কমিয়ে রাখছে, সেই প্রসঙ্গগুলো আজকে আলোচনা নিয়ে আসতে চাই। পাশাপাশি স্মার্ট ব্যাংকিংয়ের প্রক্রিয়া সহ ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন বা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্তকরণের মধ্য দিয়ে একটি মজবুত এবং সক্রিয়, একই সাথে শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা বিনির্মাণের প্রশ্নে কি করা যেতে পারে রাষ্ট্রীয় পর্যায় থেকে, সেই প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা। তার প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম স্মার্ট ব্যাংকিং ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আফিয়া ইনফিনিটি সম্মানিত প্রতিষ্ঠাতা মায়েশা তাবাসসুম বেগ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মায়েশা, শুরুতেই আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা শুরু করতে চাই, সেটি হচ্ছে আমাদের স্মার্ট ব্যাংকিং প্রক্রিয়া বলুন অথবা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ যে মাত্রায় কিংবা যেভাবে হওয়া উচিত ছিল বৈশ্বিকভাবে তুলনা করলে সেই মাত্রায় আমরা দেখছি না। আবার আমরা যে একেবারে পিছিয়ে আছি সেটিও বলার সুযোগ নেই। আমাদের এই যে এগিয়ে যাওয়ার প্রসঙ্গগুলো কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড, স্মার্ট ব্যাংকিং যেভাবে পরিচালিত হচ্ছে, এই পরিচালনার প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ কতটা দেখছেন? আমি দেখছি বহুত আশা আছে এবং আমাদের লোকাল যে ব্যাংকসরা আছে এরা খুবই ভালো করছে এবং শারিয়ার জিনিসগুলো নিয়ে আসছে, নারীদের জন্য একটি আলাদা প্রসঙ্গ রাখছে, তাদেরকে ইনক্লুড করছে, তারা ভালো চাকরি পাচ্ছে। তো ইনক্লুশন অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা যখন নাম্বারসে দেখছি, সংখ্যায় দেখছি, সেই সংখ্যার যে গ্যাপটা একটা পুরুষ এবং মহিলাদের মধ্যে, সেই গ্যাপটা আসলে আমরা লাস্ট 2017 থেকে আজ পর্যন্ত 10 বছরের মধ্যে আসলে কতটুকু কমাতে পেরেছি। আই থিঙ্ক নট মাচ, আমরা হয়তো বা 20% কমাতে পেরেছি এবং আমি দেখতে চাই যে 20% না, আমরা এটা 60% কমিয়ে ফেলি এবং যেই আস্থাটা মহিলারা রাখতে চায়, ব্যাংকের উপর রাখতে চায় এবং বাংলাদেশ ব্যাংকের উপর বা কর্মকর্তাদের উপর, যেটা একটা কমপ্লায়েন্ট হবে, তাদের একটা পারিবারিক একটা চিন্তা থাকে, তাদের বাচ্চাদের জন্য সঞ্চয় করা এবং বাড়িঘর চালানো, এটা আসলে ফাইন্যান্সটা ওনাদের হাতেই, নারীদের হাতেই থাকে। তো ওনাদের কেন আমরা
যোগ দিই না, সেটাই আমাদের প্রশ্ন। এবং এই ব্যবস্থাগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, আপনি এর ইনসাইটগুলো বলছিলেন, জি। উইমেন ফ্রেন্ডলি কিনা সেই প্রশ্ন নারীদের পক্ষ থেকে আছে। এবং আমাদের এখানে সামাজিক যে ব্যবস্থা কিংবা পারিবারিক পরিমণ্ডলে যে অনুসৃত বা অনুশীলিত যে ব্যবস্থা, সব কিছুকে মেনেই অথবা এর মধ্যে একটা সমন্বয় করেই এই কর্মকাণ্ডে নারীদেরকে সম্পৃক্ত হতে হয়। সেই ক্ষেত্রে স্মার্ট ব্যাংকিং অথবা ব্যাংকিং ব্যবস্থা, আরও যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আছে, এইটা পরিচালনার পদ্ধতি কতটা নারীবান্ধব? আই হোপ যে নারী বান্ধব আরও একটু বেড়ে ওঠে। সেটা যদি হয় তাহলে আস্থাটা নারীদেরও বেড়ে যাবে, যেটা আসলে সম্ভব, এবং আমরাও এটার একটা অংশগ্রহণ আমরা এটাতে চাই। যেখান থেকে আসলে আফিয়ার থট প্রসেসটা আসে আমার মাথায়, যে আসলে কেন একটা মহিলা ভিত্তিক করে আমরা সবসময় দেখি যে আমরা সবাইকে ইনক্লুসিভ করি, বাট আমাদের যখন দেখি তখন নারীদের একটা আলাদা ইন্টেলিজেন্স আসলে দরকার পড়ে, তাদের নিডসটাও আলাদা, তাদের যেভাবে করা হচ্ছে সেই জিনিসগুলোও আলাদা। তো আমরা তাদের কথা কেন শুনছি না প্রথমে? বিফোর উই ফাইন্ড দ্য সলিউশন, ওয়াই আরন্ট উই লিসেনিং টু দেয়ার প্রবলেম? তাদের আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়? পুরুষের তরফ থেকে হচ্ছে, ব্যাংকের তরফ থেকে হচ্ছে, নিজস্ব কিছু ল্যাক অফ কনফিডেন্স আছে, বা নিজস্ব সে শিখতে চাচ্ছে না বা শিখতে পারছে না, তাকে দেওয়া হচ্ছে না, তাকে সেই চান্সটা দেওয়া হচ্ছে না, সেগুলো চিন্তা করতে হবে এবং এমন একটা সলিউশন দিতে হবে যেটাতে তারা কমফর্টেবল, এবং একটা নারীর সাথে কথা বলে ওনার ইসলামিক ওয়েতেও সে চলতে পারছে, ওনার ফ্যামিলিতেও কোনো সমস্যা হচ্ছে না, উনি অর্থনৈতিকটা নিজে সংগ্রহ করতে পারছে, গ্রো করতে পারছে, তার বাচ্চাদের জন্য, তার পরিবারের জন্য জিনিসটা গ্রো করতে পারছে, এবং সে সেফ ফিল করছে যে এটা আসলে আল্লাহর পথে একটা সাদাকা আছে, একটা বারাকা আছে, সে তার জাকাত পূরণ করতে পারছে। এই জিনিসগুলো যদি আমরা সব কিছু একটা মিশ্রণে তাকে দিতে পারি, সেই নারী আমার মনে হয় যে এগিয়ে যাবে, সেই নারী এগিয়ে থাকবে। আমরা এই আলোচনার সূত্র ধরে এই প্রশ্নটি রেখে যাই আপনার কাছে, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে, এই যে নারীকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বলি, অর্থনৈতিক কর্মকাণ্ড বলি, আমরা যেভাবেই বলি, নারীর যে অর্থনৈতিক ক্ষমতায়ন, এই ক্ষমতায়নের প্রশ্নে তাকে সম্পৃক্ত করার জন্য যে ধরনের বুস্টিং করা, তাকে তৈরি করা, তাকে তার সামনে একটা প্রেরণার গল্প উপস্থাপন করা, প্রভাবিত করার জন্য, সেক্ষেত্রে সামাজিকভাবে যে আলাপটা হওয়া দরকার, সেটা পরিবারে বা সমাজে, সেই আলাপটুকু কতটুকু লক্ষ্য করছেন? নারী উদ্যোক্তা বাড়ুক, আমরা চাই নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হোক। স্মার্ট ব্যাংকিংয়ের প্রসঙ্গ বলুন, বা ব্যাংকগুলোর ভূমিকা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর যে ভূমিকা, যা দেখছেন, এর বাইরে তারা আরও কি করতে পারে? বেশ কাজ করা হচ্ছে সব জায়গায়। আমরা একটা ব্যাংকিংয়ে মহিলাদের একটা আলাদা একটা ডিভিশন দেখছি, যেটা ইজ আ ভেরি গুড থিং। সেটাতে ওরা একটু সাহস পাচ্ছে, সহায়তা পাচ্ছে, এবং একটু কমফর্টেবল ফিল করছে যে আমি এই জায়গায় বসতে পারছি আলাদা। এটা হচ্ছে, এবং এছাড়া শারিয়া যদি করতে চায়, যেটা আমাদের মোস্ট অফ আমাদের যা পপুলেশন আছে তারা চায় যে আমি এখানে কোনো রিবা না করি, কোনো গারার না থাকে আমার, যে আমি বুঝে শুনে আমি একটা করি। সো সেই জায়গায় শারিয়ার আস্থাটা আসলে কতটুকু আমাদের এখন দেশে আসলে আছে, সেটাও একটা প্রশ্ন উঠে আসে, যে আস্থাটা কি ভেঙে গিয়েছে, নাকি আমরা সেই আস্থাটা আবার পূরণ করতে পারি? এই আস্থাটা কিভাবে পূরণ করতে পারি? ব্যাংকরা যদি একসাথে একত্রিত হয়ে এই আস্থাটা আবার আমরা বিল্ড করতে পারি, তাহলে আমার মনে হয় যে পুরা দেশবাহী তারা চায় না খালি আর্থিক সামর্থ্যটা বাড়াতে, তারা চায় এটা একটা ভালোভাবে ভালো উদ্যোগ দিয়ে পরিচালিত। এবং এখানে আর্থিক প্রসঙ্গটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, আপনি উল্লেখ করলেন যে আমরা অধিকাংশ নারীকে, বিশেষ করে এটা দেখি অনেক নারীকে, যে তারা কিছু একটা করতে চান, উদ্যোক্তা হতে চান,
সামাজিক বা পারিবারিকভাবে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেটাকেও তিনি স্ব-উদ্যোগে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছেন বা পারেন অনেকেই, কিন্তু অর্থের যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা পূরণ করতে পারেন না। সেক্ষেত্রে ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের কাছে কি প্রত্যাশা করেন? বাংলাদেশ ব্যাংকের কাছে প্রত্যাশা হলো যে প্রথমে অফকোর্স তাদেরকে একটা এক্সট্রা হেল্প করা, তাদের প্রতি কিছু আমরা যা শুনছি শারিয়ার জন্য যেটা ওনারা তুলে ধরছে, বন্ডস ছাড়ছে ভেরি সুন, এটা একটা খুবই ফ্যান্টাস্টিক নিউজ আমি বলবো। এটা আস্থা, যেটা আমরা আগে বলছিলাম, এই আস্থাটা আবার গড়ে তুলে, এবং মহিলাদের এটার ইনক্লুশনটা যেন আমরা দেখতে পারি অ্যাজ ওয়েল, যে এখানে জাস্ট পুরুষদের জন্য না, বাট নারীদের জন্য আরেকটু আমরা যদি আলাদাভাবে তাদের জন্য ছাড়তে পারি। আর একটা বিষয় খুবই প্রয়োজন, যে একটা নেটওয়ার্কিং, বিশেষ করে উইমেন নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। তো উইমেন নেটওয়ার্কিংটা করতে গেলেও কিন্তু একটা এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সূত্র ধরেই সেটা পরিচালিত হয়। অবশ্যই সেক্ষেত্রে শক্তিশালী উইমেন নেটওয়ার্কিং দু একটি আছে জাতীয় পর্যায়ে আমরা দেখি, কিন্তু এটি একেবারে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগগুলো, যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেটা আমরা দেখছি না। কি করতে পারে সরকার বলুন বা বাংলাদেশ ব্যাংকের প্রেক্ষাপটে বলুন, সরকারি বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি বলুন, তারা কি করতে পারে? পুরো বাংলাদেশ আসলে একটা ধরে নিতে হবে, ডিফারেন্ট সিটি ডিফারেন্ট রকম। জি, একটা জায়গার ধরন বা যেভাবে তারা চিন্তা ভাবনা রাখেন, সেটা এক এক জায়গার মানুষ এক এক রকম। তো আমাদের তাদেরকে সেভাবেই দেখতে হবে, তারা যেরকম। আমরা প্রত্যেকটা শহরে গিয়ে যেন ফর্ম করতে পারি। খালি ঢাকায় আমরা এখানে বসে কথা বললাম, এইটা সলিউশন কখনো হবে না। এটা তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে কথা বলতে হবে এবং তাদের কষ্টগুলা বুঝতে হবে, এবং তাদের কাছে যেতে হবে ইন অ্যাকশন কার্যক্রম নিয়ে যেতে হবে। আমরা একটু শেষের দিকে আফিয়া ইনফিনিটি কি কাজ করে একটু মোটা দাগে শুনতে চাই আপনার কাছে। আফিয়া মিনস ওয়েলনেস, যেটা আমরা মানসিকভাবে, স্বাস্থ্যকরভাবে, ফাইন্যান্সিয়ালভাবে সব কিছুর দিকে যেন একটা ভালো থাকি, সেটা আমাদের রুও বলতে পারি, যে আমাদের রুও যেন ভালো থাকে, সেটাতেই আসছে। আমরা যেন এটার মধ্যে সাদাকা এবং বারাকা দুইটাই আমরা এটার মধ্যে ইনক্লুড করতে পারি, যেটার জন্য এটা একটা লুপের মতো সবসময় চলতে থাকে। সো যেটা আমাদের উদ্বেগ হলো যে আমরা এটাতে মহিলারা ইনভেস্ট করতে পারবেন এবং ইনভেস্ট থেকে একটা প্রফিট পাবেন, সেই প্রফিটের কিছু হালকা পার্সেন্টেজ আরেকটা মহিলাকে সাহায্য করবেন এবং তারা যাকাত দিবেন, এবং বারাকা, সাদকা, জারিয়া সব এটার একটা মিশ্রণের মতো। মানে এটা চলতেই থাকবে, এটা ঘুরতে থাকবে। এটা একেবারে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা কোনো কিছু উদ্যোগের কথা বা ভেবেছেন, যে একেবারে প্রান্তিক পর্যায়ে যে সম্মানিত নারীটি আছেন তার কাছেও এই সেবাটা পৌঁছে যাবে, তার যা কিছু আছে সেই বিষয়গুলোকে সম্পৃক্ত করেই তাকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করা? ইনশাআল্লাহ, যেটা আমরা দেখেছি এবং আমাদের স্টাডিজে যা বলে, যে মাইক্রো ফাইন্যান্সটা আসলে, যেটা আমরা একটু যদি প্রান্তিক দিকে যাই, তারা আসলে মাইক্রো ফাইন্যান্সে আরেকটু বেশি কমফোর্টেবল। তো এটা তাদের কাছে নিয়ে যেতে হবে এবং আমরা একটা রোড শো করতে চাই, যেটা আমরা প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যাব এবং কথা বলবো এবং আপনাদের এই উদ্যোগগুলো জানাতে চান এবং যে যেখানেই যে অবস্থায় নারীরা আছেন তাদেরকে সেই অবস্থাকে নিয়ে সম্পৃক্ত করতে চান এবং তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করা বা ক্ষমতায়িত করা। অসংখ্য ধন্যবাদ মায়েশা তাবাসসুম বেগম আপনাকে এবং আপনার চমৎকার আলোচনা এবং উদ্যোগগুলো আমাদেরকে জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।